আজ আমার একটা খালাতো বোনের বিয়ে। সেই বিয়েতে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু মা বাবা থাকলে যা হয় আর কি। অবশেষে তাদের কথা কি আর ফেলতে পারি? বিশেষ করে খালামণি অনুরোধ করেছে, সেই জন্যই যাচ্ছি। যাই হোক, আমি আরিয়ান আরমান। বাকিটা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। আরিয়ান, কই তুই? এখন রেডি হোস নাই কেন? তোমরা নিচে গিয়ে বসো, আমি আসতেছি। আম্মুকে এই কথা বলে ওয়াশরুমে ঢুকলাম। এরপর নিজের মতো সাজুগুজু করে নিলাম। আমি আবার বেশি সাজতে লাইক করি না, এসব আমার কাছে ভালো লাগে না। নিজেকে সবসময় সাধারণের মধ্যে রাখারই চেষ্টা করি। নিচে এসে গেলাম। এরপরে আম্মু আব্বুকে সাথে করে নিয়ে গাড়িতে উঠলাম। আমাদের নিজেদের গাড়ি আছে, আর সেই জন্য আর অসুবিধা হলো না। আমাদের গাড়ির ড্রাইভারও আছে, বাট উনি অসুস্থ, সেই জন্য 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছে। তাই আমাকেই ড্রাইভ করতে হবে। এখন যেই ভাবা সেই কাজ। আমরা অলরেডি রওনা দিলাম ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে। আমি এত বড় পথ কখনো ড্রাইভ করিনি। আমরা সিরাজগঞ্জের কাছাকাছি আসার পর ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে দাঁড়ালাম। আর আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। আব্বু আমার অবস্থা খারাপ। গাড়িটা পার্কিং করে আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর চেয়ারে এসে বসলাম। 1 মিনিট পর দেখলাম ওয়েটার আসলো। এরপর আব্বুকে বলল যে, স্যার কি খাবেন? আমাদের এখানে সকল প্রকারের খাবার পাওয়া যায়। আরিয়ান, কি খাবি তুই? পরোটা, খাসির মাংস আর লটপটি ভুনা, মানে কলিজা ভুনা আমার খুব প্রিয়। তার জন্য এটিকে আমি মিস করতেই চাইনি। আচ্ছা, আমাদের জন্য সেম আইটেম নিয়ে আসো, ওকে? আমি বসে বসে ফোন টিপতেছি। রেস্টুরেন্টটা অনেক বড়। এখানে দেখলাম অনেক বড় বড় বাসটাও দাঁড়াচ্ছে, আর দেখা যাচ্ছে বেশ উন্নতও আছে। 5 মিনিট পর ওয়েটার আমাদের জন্য খাবার নিয়ে আসলো। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়ার পর্ব শেষ করে আমি উঠে বাইরে গিয়ে ফোন বের করে ফেসবুকিং করতে করতে হঠাৎ কারোর সাথে মনে হলো ধাক্কা খেলাম। আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। আমি মুখটা ফিরিয়ে দেখি যে একটা মেয়ে। আমার ফোনটা পড়ে যাওয়ার কারণে আমার মাথাটা গরম হয়ে গেল। হে ইউ, আর ইউ ম্যাড? হ্যাঁ, চোখে দেখতে পান না নাকি? এটা আপনি কি করছেন? ফোনটা ভেঙে ফেললেন তো। আসলে সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। হুট করে আপনি আমার সামনে চলে আসলেন, এর জন্য দেখতে পাইনি। লিসেন, আমি আপনার সামনে এসেছি নাকি আপনি আমার সামনে এসেছেন? হ্যাঁ, সুন্দর ছেলে দেখলেই একদম ইচ্ছা করে ধাক্কা দিতে হয়, তাই না? আজব তো। সরি তো বললাম, তারপর আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আর আপনি নিজেকে যতটা সুন্দর ভাবতেছেন এতটাও সুন্দর না ও, বুঝছেন মশাই? বেশি ভাব নিয়েন না। আমার তো অলরেডি শরীরের টেম্পারেচার মানে আগুন জ্বলতেছে। আর কিছু বলার আগেই আব্বু আর আম্মু এসে হাজির। এই আরিয়ান, কি হয়েছে? কার সাথে এত ঝগড়া করতেছো? আসসালামু আলাইকুম আন্টি এবং আঙ্কেল। উনি কি আপনার ছেলে? তুমি কে মা? আসলে আন্টি, এরপর যা কিছু হয়েছে সবকিছু খুলে বললাম আমি। আন্টি, এখানে তো আমার দোষ নেই। আমি কি করব বলেন একটু? আচ্ছা মা, তুমি যাও। এই মেয়ে, কই যাচ্ছেন? হ্যাঁ, আমার ফোনটা যে ভেঙে ফেলেছেন, এটার জরিমানা কে দিবে? আরিয়ান চুপ, মান সম্মান সব খেয়ে ফেলবি নাকি? আচ্ছা শুনো মা, তোমার নাম কি? জি আঙ্কেল, আমার নাম হলো শেখ সাবিহা। আমি রাগ করে গাড়িতে এসে বসে আছি। আব্বু কি বুঝতেছি না আমি। একটা অচেনা মেয়ে এসে অপরাধ তো করলই, সেটার বিচার না করে উল্টো সাপোর্ট দিতেছে। না, এটা মেনে নেওয়া যায় না। আরিয়ান, মেয়েটা বগুড়ায় যাবে ওর ফ্রেন্ডের বাসায়। ও কোনো গাড়ি পাইতেছে না। তুই যদি ওরে সামনে তোর সাথে বসাইতে একটু। আব্বু, গাড়িটা তুমি ড্রাইভ করো, নাও। বাবা, তুই রাগ কেন করতেছো? মেয়েটা কিন্তু ভালো মনে হচ্ছে। এখানকার পরিস্থিতি ভালো না, কোনো গাড়িও নাই, এখন অনেক রাত। মেয়েটা এখানে একা থাকলে যদি কিছু হয়ে যায়, তখন আমরা নিজেদেরকে কখনো কি ক্ষমা করতে পারবো? ওকে, মেয়েটাকে ডাকো। এরপর মেয়েটা এসে আমার পাশে বসলো। আমি সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতেছি। মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এরপর আমি আর বাকি রাস্তায় কিছুই বললাম না। যখন বগুড়ায় পৌঁছে গেলাম তখন, এই যে আমরা বগুড়া এসে গিয়েছি, আপনি কোথায় নামবেন? ওই যে সামনে যে বড় বাড়িটা আছে
ওখানে ওখানে আমার ফ্রেন্ডের বাসা, ওই জায়গাতেই নামবো। হোয়াট? এক মিনিট, আপনার ফ্রেন্ডের নাম কি? আয়েশা। কেন, আপনি চিনেন নাকি ওকে? চিনব না মানে? আয়েশা হচ্ছে আমার খালাতো বোন, ওর বিয়েতে আমরা এসেছি। ও তাই বুঝি, তাহলে তো খুব ভালোই হলো। একদমই ভালো না। এই শুনেন, আপনি আমার সামনে সামনে কম আসবেন, ওকে? সাবিহা কিছু বলে নাই, জাস্ট একটা হাসি দিয়ে গাড়ি থেকে নামলো। আমি গাড়িটা পার্কিং করে দরজার সামনে যেতে লাগলাম। সাবিহা, আম্মু, আব্বু আর আমি দাঁড়িয়ে আছি মেইন দরজার সামনে। বাড়ির চারপাশে অনেক সুন্দর করে ইভেন্ট করা হয়েছে, একদম পারফেক্ট বিয়ে বাড়ি মনে হচ্ছে। যাই হোক, আম্মু কলিং বেল বাজানোর পর খালামণি এসে দরজা খুলল। খালামণি আমাদের দেখেই হুট করে আম্মুকে জড়িয়ে ধরল। ভাবি কেমন আছেন? আর ভাইয়া আপনারা কেমন আছেন? আরে আমাদের আরিয়ান, ওমা এত বড় হয়ে গেছো, তোমাকে কত ছোটবেলা দেখেছিলাম, এখন কত কিউট হয়ে গেছো। তুমি ছাবিহানা আর সব ফ্রেন্ড, ওদের সাথে কেমনি? এরপর আম্মু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব বুঝিয়ে বলল, আর তারপর সবাই মিলে একসাথে হাসতে লাগলো। আমার রাগ লাগতেছে, মেয়েটার লজ্জা শরম কিছুই নাই, কিরকম শব্দ করে হাসতেছে। খালামণি, আয়েশা কোথায়? আয়শা ওর রুমে আছে। আমি আর কিছু না বলে আয়েশার রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। কে? আমি কোনো কথা না বলার কারণে আয়েশা দরজা খুলে দেখে যে আমি। আয়েশা আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল, কারণ যখন আয়েশার 6 বছর তখন ওর সাথে আমার একবার দেখা হয়েছিল, আর এখানে আসা হয় নাই। আর এমনিতেও সবসময় ভিডিও কলে কথা বলতাম। আয়েশা আমার উপর একটু দুর্বল ছিল একসময়, আর এই বিষয়ে ও আম্মুকেও বলেছিল। পরে আমি না করে দিয়েছি, কারণ আমি আয়েশাকে ছোট থেকে নিজের বোনের মতো জানি। ওর জন্য আমার মনে অন্য কোনো অনুভূতি নেই। আরে বাবা, কান্না করে সমুদ্রের সব পানি বের করে ফেলবি নাকি? তুই আসলে একটা কিপটা লোক, আমার তো তোর কিছুই হয়নি। আরে এমন করে বলে না আয়েশা, আমি কাজ নিয়ে অনেক বিজি ছিলাম, আর তুই জানিস যে আমি বাইরের দেশে ছিলাম, এই কারণেই আর আসা হয় নাই। বুঝছি, এবার কিন্তু 1 মাস থেকে যাবি, আমি তোকে কোথাও যেতে দেব না বললাম। এবার তুই আমাকে তাড়িয়ে দিলেও আমি কোথাও যাব না। এরপর আয়েশাও আমার সাথে হাসতে শুরু করলো। যাক, পাগলিটার মুখে হাসি আনতে পেরেছি, ওটাই অনেক। এরপর আমি আমার রুমে চলে গেলাম ফ্রেশ হতে। ওইদিকে আয়েশা আর সাবিহা দুজন তো যেভাবে কথা বলছে আর হাসতেছে, মনে হচ্ছে যে রুমটার মধ্যে যুদ্ধ চলতেছে। আর আমার রুমটা হচ্ছে আয়েশার রুমের একদম পাশের রুম, এই জন্য আমি স্পষ্টভাবে ওদের সব কথাবার্তা শুনতে পাচ্ছি। এরপর আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি যে আমার রুমটা একদম অন্ধকার, কোনো আলোই নেই। কারেন্ট চলে গিয়েছে নাকি চেক করার জন্য যখনই উঠতে যাব, মনে হলো যে কেউ আমার বুকের উপর চেপে বসে আছে। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখি যে ওই সাবিহা মেয়েটা। আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার শুরু করলাম। পরে ঠাস করে একটা আওয়াজ হলো। আপনারা নিশ্চয়ই কিছু বুঝতেছেন না, তাই তো? আরে এটা স্বপ্ন ছিল। আমি বিছানা থেকে নিচে পড়ে গেলাম, কেউ দেখলে আবার লজ্জা পাইব, এই ভেবে আমি তাড়াতাড়ি করে উঠে মুখ হাত ধুয়ে যখনই দরজা খুলতে যাব, সাবিহার মুখোমুখি হলাম। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আন্টি আপনাকে ডাকতেছে, তাই আসলাম ডাকার জন্য। আম্মু ডাকলেই আপনাকে কেন আসতে হবে? এবার থেকে প্রতিদিন আমাকেই ডাকতে হবে, বুঝতে পারছেন আপনি? মানে কি? বলা তো যায় না কখন কি হয়ে বসে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল সাবিহা। এই মেয়েটার মাথায় কি চলতেছে আসলে? ও চায়টা কি? ধুর, খিদা লাগছে, এসব পরে ভাবা যাবে, আগে নিজের পেটকে শান্তি করতে হবে। যাই হোক, কথায় আছে না যে পেট শান্ত তো দুনিয়া শান্তি। নিচে গিয়ে সবার সাথে একসাথে বসে খেয়ে নিলাম। আবার রুমে এসে শুয়ে শুয়ে ফ্রেন্ডদের সাথে চ্যাট করতেছিলাম। হঠাৎ দরজায় কে যেন নক করলো। কে? বুঝতে পারলাম আয়েশা। ভাইয়া একটা কথা বলি, রাগ করবি না, বলে দিলাম। আসলে সাবিয়ার কিছু জিনিস কেনা বাকি রয়ে গেছে, এই জন্যই আমরা মার্কেট যাইতেছি। আম্মু কিছুতেই আমাদের একা যেতে দিচ্ছে না, তাই বলছি তুই আমাদের সাথে চল। সরি, আমি পারবো না। ভাইয়া প্লিজ প্লিজ।
ওকে, আমি আসতেছি, তোরা নিচে ওয়েট কর। ওদেরকে নিচে পাঠিয়ে দিয়ে আমি আবার ব্যাগ থেকে নীল রঙের একটা পাঞ্জাবি পরে নিলাম। আমি নিচে নেমে যেটা দেখলাম, ওমা, আম্মু, খালামণি সবাই সাজুগুজু করে বসে আছে। আমি এবার যখনই আবার উপরে উঠতে যাব, পিছন থেকে আম্মু দিল ডাক। হায় আল্লাহ, আমি আজ ফেসে গেলাম। জি আম্মু, ডাকছিলে তুমি? রেডি হয়ে এসেছো? আবার উপরে চলে যাচ্ছিস কেন? আন্টি, এইসব ওনার না যাওয়ার ধান্দা, একটা কথাও শুনবেন না তার। এই মেয়ে, আপনাকে বলতে বলেছে কে? আরিয়ান, আর কথা নয়, গাড়িতে গিয়ে বস। আম্মুর কথা শুনে সাবিহা দাঁতগুলো সব বের করে হাসতেছে। এদিকে রাগে আমার পুরো শরীর জ্বলে পড়ে যাচ্ছে। কিছুই করার নাই, এখন শুধু একটাই কাজ, নিজেকে এখন শান্ত রাখতে হবে। সবাই গাড়িতে এসে বসলো। যেহেতু আমি বগুড়া শহরে কিছু চিনি না, তাই আয়েশা বলে দিতেছে কোন দিকে যেতে হবে, আর ওই অনুযায়ী আমি ড্রাইভ করছিলাম গাড়ি। অবশেষে বিশাল একটা মার্কেটের সামনে এসে সবাই নামলো। এই যে, আপনি বসে আছেন কেন? নাকি আন্টিকে ডাক দেব? আমি মনে মনে বলছিলাম, ফাজিল মেয়ে, আপনাকে রাতে ভালোভাবে শিক্ষা দেব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আল্লাহ গো, পুরো দিন শেষ করে দিল মার্কেট করতে করতে। আর জীবনে কোনো মেয়ে মানুষের সাথে যাব না, শিক্ষা হয়ে গেছে। রাত 10টার দিকে বাসায় আসলাম। শরীর অনেক দুর্বল, তার মধ্যে খেতেও ইচ্ছা করছে না, কিন্তু বড়দের উপর কথা বলতেও পারি না, তাই বাধ্য হয়েই খেতে হলো। কোনোরকম খেয়ে নিজের রুমে গেলাম। একটু রেস্ট নেওয়ার পর নিজের মধ্যে কেমন জানি অশান্তি লাগতেছে। বাসার মধ্যে এসি অন করা আছে, তারপরেও ভালো লাগছে না। নিচে দেখলাম সবাই গল্প করতে বসে আছে। আমি একটু ছাদে যাব ভাবতেছি। বাইরে প্রচুর বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। পরিবেশ ঠান্ডা মনে হচ্ছে। আর দেরি না করে ছাদে আসলাম। এসেই দাঁড়াতে বাতাসের সাথে আমার চুলগুলো মনে হয় খেলতেছে। বুকের মধ্যে হাত গুজে দিয়ে দাঁড়িয়ে রইলাম। সামনের দিকে ফিরে আকাশের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার ডান পাশের ছাদের কোনায় তাকিয়ে দেখি ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। এগিয়ে গিয়ে, কে ওখানে? সাবিহা। আপনি এখানে এত রাতে কি করতেছেন? কেন, এত রাতে বলে কি আমি ছাদে আসতে পারবো না নাকি? আপনি তো বেশ ঝগড়া করেন দেখতেছি। ও আচ্ছা, সব জায়গায় আমাকে অপমান না করলে আপনার পেটের ভাত তো আবার হজম হয় না, তাই না? আজকে আপনাকে পাইছি, এখন কই যাবেন? এখন ছাড়ব না। এই বলে আমি সাবিহার হাত ধরলাম শক্ত করে। সাবিহা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। উফ মা গো, আমার হাতে ব্যথা করছে, ছেড়ে দেন আমাকে। কথাটা শেষ হতে না হতেই অনেক জোরে একটা মেঘ গর্জন দিল। সাবিহা ভয়ে আমাকে ঝাপড়ে ধরল। আমি তো পুরাই বাকরুদ্ধ হয়ে গেলাম। কোন মেয়ের স্পর্শ পেয়ে আমার তো পুরো শরীর আগুনের মতো গরম হয়ে গেল। এরপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে সাবিহা আর আমার মধ্যে পুরো শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। তারপরও সে ছাড়ছে না। সাবিহার ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়তেছে। আমরা এক মুহূর্তে ভুলেই গেলাম যে আমরা বর্তমানে কোন জগতে আছি। সাবিহা আমার শরীরের সাথে একদম আঠার মতো অ্যাডজাস্ট হয়ে আছে। আমি তখন পুরোপুরি কন্ট্রোলে হারিয়ে ফেলেছিলাম। আমি এখন একটা হিংস্র পশুর মতো হয়ে গেলাম। সাবিহার ঠোঁট জোড়া চেপে ধরলাম। সাবিহাও যেন অন্য নেশায় চলে গিয়েছে। ওর চুপ থাকা দেখে আমার আরও সাহস দ্বিগুণ বেড়ে গেল। আমি এক পর্যায়ে ঠোঁট ছেড়ে দিয়ে ওর ঘাড়ে একটা আলতো করে কামড় দিলাম। সাবিহার পুরো শরীর যেন কেঁপে ওঠে, আমাকে আরো শক্ত করে ধরল। বৃষ্টির পরিমাণটা আরো বেড়ে গেল। আমি তখন সুযোগ বুঝে সাবিহাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে যাওয়ার পর হুট করে কারেন্ট চলে গেল। পুরো রুম অন্ধকার হয়ে গেল। জানালার হালকা হালকা বিজলির আলো রুমে আসতে লাগলো। কিছুক্ষণ পর আমি সাবিহাকে বিছানায় শুয়ে দিলাম। ও আমাকে ছাড়তেই চাইছে না। আমিও ওর প্রতি নেশায় আসক্ত হয়ে গেলাম। এরপর ওর সাথে সারা রাত মিলনে আবদ্ধ হলাম। সকালে জানালা দিয়ে সূর্যের আলো চোখে পড়ার পর ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। কেন জানি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের উপর কিছু ভারী একটা আছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি যে
ও মাই গড, হায় আল্লাহ, এটা কি করে হতে পারে? সাবিহা আমার বুকে শুয়ে আছে, ওর গায়ে কোনো কাপড়ের চিহ্ন মাত্র নেই। এটা কি করে হতে পারে? আমার তো মাথা ঘুরতেছে। আমি এখন এই অবস্থায় কি করব? ভালোভাবে তাকাতেও পারছি না, শরীরটা ভার ভার মনে হচ্ছে। আমি কি সাবিয়াকে ডাক দিব? কি করব এখন? সাবিয়ার চোখে সূর্যের আলো যাওয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। ও এখনো টের পায়নি যে ও এই মুহূর্তে কোথায় আছে। ও চোখ ডলতে ডলতে ভালোভাবে তাকিয়ে দেখে যে আমি তার সামনে এবং আমার বুকে ও মাথা গজে আছে। এরপর ও উঠার চেষ্টা করতেই কেঁদে দেয়। এসব কি আল্লাহ, আপনি আমার সাথে ওইটা করেছেন? আল্লাহ গো, আমার সব শেষ হয়ে গেল গো। সাবিহা এসব বলতে বলতে কান্না করছিল আর কাঁথা নিয়ে নিজেকে সম্পূর্ণ ঢাকার চেষ্টা করতেছে। দেখেন, আমি নিজে ইচ্ছে করে কিছুই করিনি। কাল রাতে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। সাবিহার কান্নার আওয়াজ এক পর্যায়ে বেড়ে রুমের বাইরে চলে গেল। এরপর ইতিমধ্যে সবাই দরজা ধাক্কা দিতে শুরু করেছে। আমি মনে হয় আজকে শেষ হয়ে যাব। কোন রকম জামা কাপড়গুলো পরে আস্তে আস্তে খুঁটি খুঁটি পায়ে দরজার কাছে গেলাম। খুব ভয় কাজ করছে। দরজা খোলার পর আয়েশা এসে দেখে যে সাবিহা গায়ে কাঁথা জড়িয়ে কান্না করতেছে। আয়েশার দৌড় দিয়ে সাবিহার কাছে চলে গেল। এরপর একে একে সবাই রুমে ঢুকলো। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি নিচের দিকে তাকিয়ে। কি হলো সাবিয়া, তুই ভাইয়ার রুমে এই অবস্থা কেন? কি বোন, আমার সব শেষ হয়ে গেল। উনি আমাকে সারা রাত কি করছে। আরিয়ান, এসব কি? সাবিয়ার সাথে কি করছস তুই? আম্মু, আমি ঠিক বুঝতে পারিনি যে কাল রাতে কি থেকে কি হয়ে গেল। আমি নিজে ইচ্ছে করে কিছুই করে নেই। তোরে এতদিন কষ্ট করে এটার জন্য মানুষ করলাম আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার ছেলে এমন হবে। ছি ছি। আব্বু, তুমি আম্মুকে বলো কিছু। চুপ, একদম চুপ। তুই আর এই মুখে আমাকে আব্বু বলে ডাকবি না। ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আয়শা, আমি আর বাঁচবো না, নিজেকে এখনই শেষ করে দিব। সাবিয়া মা, এটা তুমি কি বলতেছ? ঘটনা যখন ঘটেছে এর একটা সমাধান নিশ্চিত হবে। আন্টি, আমাকে আমার বাপি আর আম্মু হয়তো বাসা থেকে বের করে দিবে, আর আমার আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজকেই মরে যাব। এই মেয়ে, চুপ করো। আয়েশা, সাবিয়ার আম্মুর নাম্বারটা দে তো। আমি জানি আম্মু এখন আমাকে বলবে মরে যেতে। আন্টি, এসব বলে আরো জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর সবাই মিলে সাবিহাকে বোঝাচ্ছে। আমি নিচের দিকে ফিরে কান্না করতেছি। আমার এখন নিজের প্রতি ঘৃণা আসতেছে। কি করে পারলাম এরকম একটা জঘন্যতম কাজ করতে? আমার খুব খারাপ লাগছে। এতদিন আম্মু আব্বু আমাকে মাথার উপরে তুলে রাখতো, আর এখন আব্বু আম্মু বলতেছে আমার মুখ দিয়ে যেন ওদের না ডাকি। এর থেকে কষ্ট আর কি বা হতে পারে? আম্মু অন্য রুমে চলে গেল, হয়তো সাবিহা আম্মুর সাথে কথা বলতে। আর জানি না, সাবিহার আম্মু হয়তো আম্মুকে অপমান করবে। আরিয়ান, এদিকে আসো তো। আমাকে খালামণি ডাক দিল। আমার সাথে তো তুমি আগে সবকিছু শেয়ার করতে, এখন বলো ওর সাথে কি তোমার অন্য কোনো কিছু আছে? খালামণি, ওর সাথে আমার কোনো প্রকারের কিছু নাই। তাহলে এমনটা কেমনে হয়েছে কি? আমি খালামণিকে সবকিছু খুলে বললাম। খালামণিকে এসব বলার পর কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর আমার মাথায় হাত বুলিয়ে দিল। আম্মুকে দেখলাম আবার আমার রুমে আসলো। তখন আম্মুর পুরো মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে, মনে হচ্ছে যে রক্ত বের হবে। আপা, ঘটনা তো অন্যদিকে ঘুরতেছে। যেমনি ভাবে হোক, এখন যদি তোমার মেয়ের সাথে এটা হতো তুমি কি মানতে পারতে? জানি পারতে না। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। অপরাধ যেহেতু আমার ছেলে করেছে, শাস্তিও ওকে ভোগ করতে হবে। আম্মু সাবিহার কাছে গিয়ে, মা, তোমার সাথে এরকম হয়েছে, এখন এটা একটা লজ্জাজনক কথা। এটার একটা সমাধান না করলে 5 কান হবে। এরপর মানুষ জানাজানি হলে সম্মান তোমারও যাবে, আমাদেরও যাবে। তাই এর একটা সমাধান আমি বের করেছি, আর সেটা হলো আরিয়ানের সাথে তোমার বিয়ে। এখন বলো, তুমি কি ওরে বিয়ে করতে রাজি আছো? সাবিহা এই কথাটা শোনার পর কান্না ভেজা চোখে আমার দিকে এক নজরে তাকালো আর দেখলো যে আমিও চুপচাপ করে আছি।
আন্টি, আমি তো আর একা বললে কিছু হবে না। আমার মা বাবা আছে, জানি না কি হবে। আর সব থেকে বড় কথা হলো উনি রাজি আছেন কিনা। ওনাদেরও তো কোনো পছন্দ বলে কিছু থাকতে পারে না। তোমার আব্বু আম্মু রাজি, আর আরিয়ানের কোনো পছন্দের মানুষ নাই। থাকলেও আমার কিছু যায় আসে না। আয়েশার যেদিন বিয়ে ওই দিনই আরিয়ান আর সাবিয়ারও বিয়ে। আর কথা বাড়াতে চাই না আমি। 1 মিনিট, আরিয়ানের সাথে সাবিয়ার বিয়ে মানে কি? না, এটা কিছুতে হতে পারে না। আয়শার কথা শুনে তো সবাই অবাক দৃষ্টিতে আয়শার দিকে তাকিয়ে আছে। আয়েশা, পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? বিয়ে হবে না মানে? আম্মু, আমি ঠিকই বলছি, এই বিয়ে হবে না, কারণ আমি আরিয়ানকে ভালোবাসি। ঠাস করে একটা মারবো তোকে। আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এসব কি বলতেছস? মা, সাবিহা তো আরিয়ান ভাইকে ভালোবাসে না। ওদের পরিস্থিতির উপর নির্ভর করে বিয়ে দিতেছো। যদি বিয়ের পর সাবিহা চলে যায় আরিয়ানকে ছেড়ে, তখন কি করবে? আয়েশা, তুই আমার বান্ধবী হয়ে এসব বলতে পারলি? আমি কেন ওনাকে ছেড়ে চলে যাব? আমি তো ওনাকে ভালোবাসি, খুব খুব। কথাটা বলেই সাবিহা মুখে হাত দিয়ে দিল। সাবিহার কথা শুনে সবাই একসাথে হাসা শুরু করল। বিশেষ করে আয়েশাও হাসতে শুরু করল। আমি চুপচাপ একপাশে দাঁড়িয়ে ওদের এসব কাণ্ড দেখছিলাম। কি হচ্ছে সব, মাথায় কিছুই ঢুকছে না আমার। এভাবে হাসছো কেন? হাসার কারণটা কি জানতে পারি আমি? এটা আমার প্ল্যান ছিল যে তোর মুখ থেকে ভাইয়াকে ভালোবাসিস কিনা এটা বলানোর জন্য। ফাইনালি তুই বললি। এক মুহূর্তের মধ্যে যেন সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল। মনে হচ্ছে কিছুই হয় নাই। আম্মু, আন্টি, আঙ্কেল বাইরে চলেন। সাবিহার বরকে আর ওরে একলা ছেড়ে দেন। আরিয়ান আর সাবিয়া, তোমরা কথা বলে নাও আর বিয়ের জন্য প্রস্তুত থাকো। কথাটা বলেই আম্মু রুম থেকে বের হয়ে গেল। এখন রুমে সাবিহা আর আমি ছাড়া কেউ নেই। কি বলবো আমি বুঝতেও পারছি না। কি দিয়ে শুরু করব? সরি। সরি তো আমার বলা উচিত। আমার কারণে আপনাকে এত অপমান সহ্য করতে হলো। চুপ থাকেন, যা হয়েছে একদম ভালো হয়েছে। এই যে চোখ বন্ধ করে থাকেন, আমি ওয়াশরুমে গিয়ে জামা কাপড় ঠিক করে আসি। আমি অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে আছি। সাবিহা ওয়াশরুমে গেল আর কিছুক্ষণ পর আবার ফিরে আসলো। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? এই অল্প সময়ের মধ্যে আমাকে কিভাবে ভালোবাসলেন? জানি না, আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। আমাকে তো একটাবারও বলতে পারতেন যে আমাকে ভালোবাসেন। আমার কখনো বলার সাহস হয় নাই। তাই বুঝি? যদি ধরেন আমি আপনাকে বিয়ে করব না, তাহলে কি করবেন? কথাটা বলতে দেরি সাবিহার চোখ থেকে পানি ঝরতে শুরু করেছে। ওলে বাবা, পিচ্ছি মেয়ের মতো তো কান্না শুরু করলেন আবার। আর আমি তো মজা করতেছিলাম। সাবিহা শুধু চুপ করে আছে। সাবিহা কি বুঝে উঠে আমার মুখে হাত দিল। ইস আন্টি, আপনাকে কত মারছে, দাগ বসে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আরে ওটা তেমন কিছু না, মাঝে মধ্যে একটু আধটু মায়ের খেতে হয়। আমি পিছন থেকে গিয়ে সাবিহাকে জড়িয়ে ধরলাম। এই কি করছেন? কেউ এসে যাবে তো? কেউ আর আসবে না, সবাই তো আমাদের একলা ছেড়ে দিল, বোঝেন নাই? ইস, আমার খুব লজ্জা করছে গো। একটু আগেই তো মরে যেতে চাইছিলেন, এখন যান, মরে যান। কেন মরবো? আমার বেঁচে থাকার একটা খুঁটি পাইছি, মরার কোনো প্রশ্নই আসে না। তাই নাকি? জি। সাবিহাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? আপনি আমাকে মারেন, বকা দেন, যা ইচ্ছা করেন, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলবেন না, সহ্য করতে পারবো না আমি। আরে পাগলি মেয়ে, আমিও তো এই অল্প সময়ের মধ্যে আপনার মায়ায় পড়ে গেলাম। খুব ভালোবাসি আপনাকে, আপনি হয়তো জানেন না। আমিও খুব ভালোবাসি। ও মা, এই কথা কে বলল? আমি তো বলি নাই। আমি সামনের দিকে তাকিয়ে দেখি আয়শা ও সাবিহাকে জড়িয়ে ধরে এই কথা বলতেছে। সাবিহা লজ্জায় আমাকে ছেড়ে দিল। ওর মুখটা একদম লাল হয়ে গিয়েছে লজ্জায়। তাই তো বলি, তলে তলে এত কিছু সাবিয়া। আমি কি বলবো? আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেলাম।
এর পরের দিন। আজকে আমাদের বিয়ে। আমাদের বললে ভুল হবে, আমার সাথে সাবিহার বিয়ে। আর আয়েশার হাজবেন্ডের নাম রাকিব। সো টাইমটা অতি গতিতে ছুটতে লাগলো। আয়েশা আর সাবিহা দুই বান্ধবী একসাথে বধূ সেজে বসে আছে। সাবিয়ার আম্মু আব্বু আসলো, কিন্তু ওরে জানানো হয় নাই। এটা ওর জন্য স্পেশাল একটা পাওনা ওর। আমি ওদের সাথে পরিচিত হয়ে নিলাম। এরপর শ্বশুর শাশুড়িকে নিয়ে যেই রুমে সাবিহা আছে ওই রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিলাম। এর আগে আয়েশাকে শিখিয়ে দিলাম যে সাবিহার চোখ বন্ধ করে রাখতে, ওরে বলতে যে ওর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। দরজা খোলার পর সাবিহার মুখে হাত দিয়ে ঢেকে রাখা হয়েছে। আয়েশা সাবিহাকে ঢেকে রেখেছে। সাবিহাকে এত সুন্দর লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না। আমি সাবিহার সামনে গিয়ে আয়েশাকে হাত ছেড়ে দিতে বললাম। এরপর সারপ্রাইজ। সাবিহা চোখ খোলার পর তো পুরাই অবাক, কারণ তার সামনে তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। এর থেকে ওর কাছে দামি গিফট আর কি হতে পারে। সাবিহা দৌড়ে এসে ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাদের একমাত্র মেয়ের বিয়ে, তারা যদি না থাকে ব্যাপারটা কিরকম দেখা যায় না। তাই আগে থেকেই সব প্ল্যান করেছিল। আর আমি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছি এক কোনায়, আর আয়েশা আমার দিকে মুস্কি মুস্কি হাসতেছে আর মিনমিন করে বলতেছে, এই ভাইয়া, তুই এখনো রেডি হোস নাই? তোর বউ তো একদম রেডি হয়ে বসে আছে তোর জন্য। এই তুইও বেশি করবে না, হ্যাঁ? রাকিবকে দেখলাম গাড়িতে বসে আছে। ইস, এসে গেছে বুঝি। আয়েশা লজ্জা পেয়ে আর একদিকে মুখ ফিরিয়ে নিল। এরপর সাবিহা ওর আব্বু আম্মুর সাথে সাক্ষাৎ করে নিল। এবার আমার এখানে আর থাকা যাবে না, আমার এখানে আর কাজ নেই। ওইদিকে আমাকে ডাকতেছে রেডি হওয়ার জন্য। আমি আমার রুমে চলে গেলাম। নির্দিষ্ট সময় অনুযায়ী সবকিছু দ্রুত এগিয়ে আসতেছে। নিজের কাছে নার্ভাস লাগছে। এতদিন মানুষের বিয়ে খেয়েছি, আর ফাইনালি আজ নিজে বিয়ে করছি। বিষয়টা একটু অবাক করার, আবার আনন্দও লাগতেছে, আবার আমার পুরো শরীর ঘামিয়ে যাইতেছে। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো নিচে। নিচে দুই জামাইয়ের জন্য ভালো ইভেন্ট করেছে। আমরা দুজন সোফায় বসে আছি, আর বেশি মানুষ নেই। এর অবশ্য কারণ আছে। ফার্স্ট হলো বৃষ্টির দিন, আর লাস্ট হলো সাবিহার আমার ব্যাপারটা নিয়ে। তো রাকিব আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে, আমিও হেসে হেসে ওর সাথে কথা বলতেছি। সময় চলে আসলো ওদের নিয়ে আসার। 5 মিনিট পর সাবিহা আর আয়েশাকে নিয়ে আসলো। আয়েশাকে রাকিবের পাশে বসানো হলো, আর আমার পাশে সাবিহাকে। বাহ, দুই বান্ধবী কেমনে নিচের দিকে তাকিয়ে আছে। ওদের দেখে আমার খুব হাসি পাচ্ছে। আর বিয়ে বলে কথা, আবার শব্দ করে হাসলে খারাপ বলবে লোকে। তো যাই হোক, সবাই উপস্থিত আছে আমাদের সামনেই। আমার কাজিনরা চারপাশ থেকে আমাদেরকে ফুল ছুঁড়ে মারছে। আহা, ছোটবেলায় ভাবতাম একদিন আমিও এরকম বিয়ে করব। যাই হোক, অবশেষে হয়েছে। শুধু সময়টা একটু পরিবর্তন হয়েছে, এটাই আর কি। তো ইতিমধ্যে দেখলাম কাজী সাহেব চলে আসলো। বিয়ে পড়ানো শুরু হলো। আমি সাবিহার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তো এমনিতেই অনেক সুন্দর, আর আজ আটা ময়দা দিয়ে আরো অনেক সুন্দর করে সেজেছে। এক কথায় ওকে দেখতে ঝাঁকানাকা লাগতেছে। হঠাৎই লাইট অফ হয়ে গিয়েছে। সবাই তো অবাক, বাসায় কারেন্ট আছে, বাট লাইট অফ হয়ে গিয়েছে কেন? আয়েশার চাচাতো ভাই গিয়েছে মেইন সুইচের কাছে। কেউ মেইন সুইচটা হয়তো ইচ্ছে করে অফ করে দিয়েছে। যখনই আবার সব লাইট একসাথে জ্বলে উঠল, সবাই সামনে তাকিয়ে দেখল যে আমি নেই। সাবিহা এখনো বুঝতে পারে নাই যে আমি তার পাশে নেই। এ কি, আমার ছেলে কোথায়? আরিয়ান, আরিয়ান কোথায়? এই কথা শোনার পর সাবিহা ঘুমটা ফেলে দেখে যে আমি নেই। পুরো বিয়ে বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে। সবাই খুঁজছে, কিন্তু আমাকে কোথাও পেল না। মুহূর্তের মধ্যে পুরো বিয়ে বাড়ি কান্নার রোল পড়ে গিয়েছে। আমার আম্মু তো কান্না করতে করতে শেষ। এদিকে সাবিহা সেন্স হারিয়ে নিচে পড়ে গিয়েছে। ডক্টর এসেছে, সাবিহাকে দেখতেছে। পুলিশকে ইনফর্ম জানানো হয়েছে। পুলিশ বাড়িতে এসেছে, দেখতেছে, পুরো বাসা চেক করতেছে। স্যার, যে করেই হোক আমার ছেলেকে খুঁজে দেন। একটা মাত্র ছেলে আমার। আরে স্যার, এভাবে কেন বলতেছেন? আমি আপনাকে চিনি, আপনি খুবই ভালো মানুষ, আর আপনার ছেলেকেও চিনি। আমরা বগুড়া শহরে অলরেডি চেকপোস্ট বসাই দিছি।
যদি কেউ আরিয়ানকে কিডন্যাপ করে তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবো। আমার আব্বু আম্মুকে সান্ত্বনা দিতেছে, এদিকে খালামণি কান্না করতেছে। আয়শা তো ভাইয়া ভাইয়া বলে নিচে বসে পড়ল। সাবিহার সেন্স ফিরল। আব্বু আম্মু, আরিয়ান কোথায়? মা, আরিয়ান চলে আসবে, চিন্তা করিস না। না, আমি আরিয়ানের কাছে যাব। সাবিহা আবারও শুরু করলো কান্না। কে কাকে বোঝাবে? আমাকে সবাই এত ভালোবাসে যে কেউ মরলেও এত কান্না করে না যত কান্না করতেছে আমাকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনা ঘটার পর দুপুর গড়িয়ে বিকেল হলো, তাও আমার কোনো সন্ধান পাওয়া যায়নি। সাবিহা কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আমার আম্মু অসুস্থ হয়ে পড়েছে তার ছেলের জন্য। ডক্টর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া ভুলে গিয়েছে। এখন তাদের একটাই চিন্তা যে আমি হুট করে হাওয়া কিভাবে হয়ে গেলাম। বিষয়টা সবার কাছে রহস্যময় লাগতেছে। এইদিকে আমার যখন সেন্স ফিরল তখন বুঝতে পারলাম আমি একটা দ্বীপের মধ্যে আছি। দেখলাম যে একটা অন্ধকার রুমের মধ্যে একটা চেয়ারে বসে আছি আমি। আমার হাত পা বাঁধা, রুমের মাঝখানে আমি, মাথার উপরে ছোট্ট একটা লাইট দেওয়া। কে আমাকে এখানে নিয়ে এসেছে? কেউ কি আছেন? আমি ভালোভাবে কথা বলতে পারছি না, আমার গলা একদম শুকিয়ে গেছে। হঠাৎ মুখে মুখোশ পরা একটা মেয়ে আমার সামনে তালি দিতে দিতে আসলো। কে আপনি? আমাকে কেন এখানে নিয়ে আসলেন? কি ক্ষতি করছি আমি আপনার? বাবু, তুমি এত রেগে যাচ্ছ কেন? এত রাগলে হবে? সবে তো শুরু। আমরা বিয়ে করব, তারপর সংসার হবে, তারপর আমাদের বেবি হবে। তুমি নিজে তো আমাকে বলেছিলে। সবকিছু ভুলে গেছো বাবু? না, এইভাবে ভুললে তো হবে না, আমাকে সবকিছু পূরণ করতে হবে। কি বলতেছেন এসব? হ্যাঁ, কে আপনি? আর মুখোশ পরে আছেন কেন? আপনার সাহস থাকলে মুখোশ খুলে কথা বলেন। আরে বাবুটা, এত গরম কেন হচ্ছ? তুমি তো আমাকে আর নতুন দেখবে না, আগেও তো দেখেছো। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে মুখোশ খুলে। আমার বাবু বলছে কথাটা, তাই? এরপর মেয়েটা মুখোশ খোলার পর, তুমি? কেন বাবু, অবাক হচ্ছ বুঝি? আমি তোমার ভালোবাসা নীলা, মনে আছে আমাকে? একা রেখে তুমি চলে এসেছিলে। পুরো একটা বছর আমি কিভাবে থাকছি? আমি কোমায় ছিলাম 1 বছর, আর 1 বছর এর মধ্যে তুমি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ। সাহস তোর কম না, তোর বিয়ে করার খুব শখ, তাই না? ওকে দাঁড়া, তোর বিয়ে আমার সাথেই হবে। আমি কাজে ডাকছি। নীলা দেখো, আমি তোমাকে বন্ধু হিসেবে জানতাম, এর বেশি কিছু না। তুমি প্লিজ পাগলামি করো না। চুপ, একদম চুপ। কিসের বন্ধু? পুরো রাত দিন আমরা আঠার মতো লেগে থাকতাম। তুমি কি সব ভুলে গেছো আরিয়ান? তুমি ভুলে গেল, আমি ভুলি নাই। আর তুমি আমাকে ভুল বুঝে এত দূরে ঠেলে দিলে। তোমার সাথে কোনো প্রকার কথা বলতে পারবো না। তুমি আমাকে ছেড়ে দাও, ভালো ভালো করে বলছি, ছেড়ে দাও, না হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোমার। অবস্থা খারাপ? তাও আবার আমার? আচ্ছা, অবস্থা খারাপ করিও, তার আগে আমরা বিয়েটা সেরে নি। এই সায়ন, কাজী কই রে? ম্যাডাম, কাজী নিয়ে এসেছি। কাজী সাহেব, আমাদের বিয়ে পড়ানো শুরু করেন। কিন্তু এভাবে কেমনে? বেশি কথা বললে তোর মাথা উড়িয়ে দেব। যেটা বলছি সেটা কর, যত টাকা লাগে আমি দেব। আমি মনে মনে ভাবতেছি আমার আম্মু, আমার সাবিহা, ওরা কেমন আছে। আল্লাহ, আমার যা হবার হয়ে যাক, কিন্তু আল্লাহ তুমি ওদের দেখে রাখিও। কথাগুলো ভাবতেছি আর চোখ বেয়ে পানি পড়তেছে। কবুল বলো তুমি। নীলা কবুল বলে দিল। বাবু, কবুল বলে ফেলো, তারপর তোমাকে আর কষ্ট দেব না। আমার সাথে নিয়ে যাব যেখানে শুধু তুমি আর আমি। জীবনেও আমি কবুল বলবো না, মরে গেলেও না। তুই আমার কিছুই করতে পারবি না, আর যদি পারস তাইলে কর। খামাখা মাথা গরম করতেছো। কবুল যদি না বলো তাহলে এই দেখো সাবিয়া আর তোমার আম্মু কে আটকিয়ে রাখছে। আমার লোক লাগানো আছে, আমি বলার সাথে সাথেই ওপরে চলে যাবে ওরা। এখন তুমি চিন্তা করো, ওদের বাঁচাবে নাকি কবুল বলবে? না, প্লিজ নীলা, আমি হাত জোর করে বলছি,
তুমি ওদের কোনো ক্ষতি করো না, ওদের গায়ে যেন একটা টোকাও না লাগে। ওকে বাবু, ওদের শরীরে একটা টোকাও লাগবে না। তুমি শুধু কবুলটা বলে দাও আর এখানে একটা সাইন করে দাও, তাহলে আমি ওদের সুস্থভাবে ছেড়ে দেব। আল্লাহ গো, তুমি ওর সাথে কি খেলা খেলছো আমি জানি না। সাবিহা, আমি তোমাকে খুব ভালোবাসি পাগলি, তুমি আমাকে মাফ করে দিও। মনে মনে কথাগুলো বলতে বলতে কবুল বলে দিলাম আর সাইন করে দিলাম। আলহামদুলিল্লাহ, কাজ সম্পন্ন। আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। আমার চোখ বন্ধ হয়ে আসছে, কিছু বলতেও পারছি না। হঠাৎ আমার সবকিছু অন্ধকার হয়ে গেল। 6 মাস পর। সাবিয়া মা, এভাবে আর কয়দিন না খেয়ে থাকবি? তোর পেটে যে একজন বড় হচ্ছে তার কথা অন্তত চিন্তা কর। আরিয়ান চলে গেছে, আর আসবে না কখনো। ও মরে গেছে মা। মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমার আরিয়ান মরে নাই, ও কিছুতেই মরতে পারে না। ও আছে, আমি জানি। আমার আরিয়ান একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে। ও একদিন আমাদের সন্তানের টানে ঠিকই ওই ফিরে আসবে। এই 6 মাসে সবাই ধরেই নিল যে আমি মরে গিয়েছি, কিন্তু সাবিহা কিছুতেই মানতে পারে নাই। সাবিহা বিশ্বাস করে যে আমি ঠিকই একদিন ওর কাছে আবার ফিরে আসব। আর এইদিকে নীলা। সোনা, এখনো বসে আছো আমার জন্য বুঝি? প্রতিদিন কিস না দিলে ঘুম আসে না, তাই না? না, তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে তো আমার কিন্তু ঘুমই আসে না। হয়েছে, এখন আমাকে আদর করেন। নীলার হঠাৎ মাথাটা ঘুরে উঠল। নীলা দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে বমি করতে শুরু করল। বমি করার পর নীলা আয়নার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়েছে, আর এই হাসি যেন রাজ্য জয় করা হাসি। চোখ মুখে পানি দিয়ে আয়নার সামনে তাকিয়ে আছে নীলা। ওর মুখে লজ্জার আভাস দেখা যাচ্ছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পর, আমার জামাইটা কি করে? নীলা, কই চলে গিয়েছিলে তুমি? জানো না তোমাকে ছাড়া আমার খুব ভয় করে। ওলে বাবা, তাই? মিস্টার, আপনার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? আপনি বাবা হতে চলেছেন, আর আমি মা। ও রিয়েলি? মিস্টার, আমাকে একটু আদর করে দাও এখন। করছি। চোখ বন্ধ করে আমার কাছে এসে শুয়ে থাকো। রাত পেরিয়ে সকাল হলো। এদিকে সাবিহার অবস্থা খারাপ। দিন যত যাচ্ছে তার পেটে একজন যে আছে সে আস্তে আস্তে বেড়ে উঠতেছে। সারাদিন কান্না করে দিন পার করে দেয় সাবিহা। তার মনে এখন একটাই আশা যে আরিয়ান মানে আমি ঠিকই তার কাছে ফিরে আসব। আজ সাবিহাকে নিয়ে ডক্টরের কাছে যাবে তার আম্মু। অলরেডি তারা হাসপাতালে চলে আসলো ডক্টর দেখানোর জন্য। এক পর্যায়ে যখন গাড়িতে উঠতে যাবে, সাবিহার চোখ গেল একটা কালো রঙের গাড়ির দিকে। গাড়িতে একটা মেয়ে, তার সাথে আরিয়ান বসে আছে। এটা দেখার পর সাবিহা নিজেকে আর ঠিক রাখতে পারছিল না। খুব কষ্ট হচ্ছিল। কি করে এটা হতে পারে? যানজটের মধ্যে সাবিহা অনেক ডাকতে লাগলো, কিন্তু আরিয়ান শুনতে পেল না সাবিহার ডাক। সাবিয়া, কান্না কেন করছো? কি হয়েছে? আম্মু, আমি এইমাত্র আরিয়ানকে দেখলাম। কি? আরিয়ানকে কোথায় দেখছো? আরিয়ান তো মারা গেছে। চুপ করো আম্মু, তোমরা কি আরিয়ানের লাশ দেখছো? তাহলে কিভাবে বলছো? না, তবে মারা গেছে সবাই বলছে। আম্মু, অন্তত আমার এই কথাটা বিশ্বাস করো, আরিয়ান মরে নাই, ও বেঁচে আছে। মা, ও এই শহরেই আছে। আমি ঠিক ওকে খুঁজে বের করব বললাম। কিন্তু সেটা কি করে? আচ্ছা, তোর শ্বশুর শাশুড়িকে ফোন দে তো। মা, তুমি আমার ছেলেকে কই দেখেছো? আম্মু, আমি রাস্তার ওপাশে দেখছি আমার আরিয়ানকে, সাথে একটা মেয়েও ছিল। প্লিজ আপনারা আমার আরিয়ানকে আমার কাছে এনে দেন প্লিজ। আচ্ছা, এটা সেও যে আমার ছেলে বেঁচে আছে। ওগো আরিয়ানের আব্বু, তুমি কিছু একটা করো। আমি আর কিছুতেই আমার ছেলেকে দ্বিতীয়বার হারাতে পারবো না। আহা, তোমরা এমন করলে কেমন হবে? ওটা কি শিওর আরিয়ান নাকি অন্য কেউ? আচ্ছা, আমি থানায় ফোন করে বলতেছি, আর নিউজে আরিয়ানের ছবি দিয়ে দিচ্ছি। তোমরা চিন্তা করো না,
সব ঠিক হয়ে যাবে। আর সাবিহা মা, তুমি এই সময় একটু প্লিজ নিজের খেয়াল রাখবে। বাবা, আরিয়ান আসলে সব হবে, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। আচ্ছা, সবাই গাড়িতে ওঠো। এরপর সবাই চলে গেল বাসায়। নীলা বাসায় আসার পর, আচ্ছা নীলা, ওই যে লাল দাগ দেওয়া ওই মেয়েটাকে? আমার এরকম প্রশ্ন শুনে নীলার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গিয়েছে। নীলা ভাবতেছে যে করেই হোক আমাকে কখনো বলা যাবে না মেয়েটা আসলে কে। আরে আরিয়ান, আমার বাবুটা, ওটা হচ্ছে আমার বান্ধবী। আমরা একই কলেজে পড়তাম। আর ওর ছবিতে লাল দাগটা পড়ে গেছে, ওটা অনেক আগের তো, তাই এরকম হয়ে গেছে। নীলা, জানো, আমার না মনে অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে এই মেয়েকে কোথাও যেন আমি দেখেছি, কিন্তু কোথায় সেটা মনে পড়তেছে না কিছু। আরিয়ান, কোথায় দেখেছো? হয়তো তোমার শরীর খারাপ। ওপরে আসো, ওষুধ খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই তোমাকে। না, আমার প্রতিদিন ওষুধ খেতে ইচ্ছে করে না। ওষুধগুলো কিরকম বাজে, আমি খাবো না। আরিয়ান, যেটা বলছি সেটা করো। নীলা কথাটা রাগ নিয়ে বলল। আরিয়ান ভয়ে চুপসে গেল। এরপর নীলা আরিয়ানের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রুমে। এইদিকে সাবিহার অবস্থা আরো খারাপ হচ্ছে। সাবিহা আমার ছবির দিকে তাকিয়ে সারাদিন চোখের পানি ফেলতে থাকে। তার বিশ্বাস আমি ওর কাছে ফিরে আসব। সাবিহা আর ওর আম্মুর সাথে হাঁটতে বের হয়েছে। সাবিহা যেহেতু এখন মা হতে চলেছে, ওর হাঁটা বারণ আছে, তাই গাড়ি নিয়েই বের হলো তারা। বের হওয়ার একমাত্র কারণ হলো সাবিহার মন ভালো করা। কারণ সাবিহা এই সময়ে তার প্রিয় মানুষকে হারিয়ে চার দেওয়ালের মাঝে বন্দী রয়েছে। সাবিহার মা ভাবছে একটু মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলে ওর মনটা ভালো হয়ে যাবে। সাবিহা হঠাৎ আবদার করলো আইসক্রিম খাবে। এই মুহূর্তে কি আইসক্রিম খাওয়া উচিত? কিন্তু তার জেদের কাছে তার মা হেরে গেল। দুজনে গাড়ি থেকে নামলো। রাস্তার ধারে পাশে আইসক্রিমওয়ালা। আইসক্রিম নিয়ে সাবিহা একটু মুখে দিতেই আমাকে দেখতে পেল। হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে সাবিহার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আরিয়ান, আরিয়ান দাঁড়াও। এই আরিয়ান। সাবিহা ছুটল আমার পিছে। এই শরীর নিয়ে সাবিহা দৌড়াতে পারছে না, কিন্তু আমার কাছে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে। পিছন থেকে তার মা ডাকতেছে। সাবিহা কারো কথায় কান না দিয়ে আমাকে ডাকতে ডাকতে আমার কাছে আসতেছে। আমি হঠাৎ বোঝার চেষ্টা করলাম যে আমার নাম ধরে কেউ মনে হচ্ছে ডাকতেছে। কে ডাকতেছে বিষয়টা দেখার জন্য আমি যখনই পিছনে দেখতে পেল যে তার সামনে। আরিয়ান কখন থেকে ডাকছে? কই হারিয়ে গেছিল আমাকে ছেড়ে? আমি জানতাম তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে। আমি আর কোথাও যেতে দেব না তোমাকে। জানো আরিয়ান, একটা খুশির সংবাদ হলো, আমার পেটে আমাদের সন্তান আছে, তোমার আর আমার সন্তান। এক মিনিট, কে আপনি? আমার মুখ থেকে এই কথা শুনে সাবিহা বেশ ধাক্কা খেল। সাবিহা কখনো চিন্তাও করে নাই যে আমি তাকে এটা বলবো। আরিয়ান, আমি খুব ভালোবাসি তোমাকে। আমি তোমার স্ত্রী সাবিহা। তুমি আমাকে চিনতে পারছো না? এইদিকে সাবিহার মাও আমাকে দেখে পুরাই অবাক। এটা কি করে হতে পারে? মা দেখো না, আরিয়ান নাকি আমাকে চিনতে পারছে না। মা, ওরা একটু বলো না, আমার সাথে মজা করতেছে। নিশ্চয়ই মজা করতে। বারণ করো, আমি অনেক অনেক কষ্ট সহ্য করছি, আর পারছি না। বাবা আরিয়ান, তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে? সরি, আপনারা কে? আমি সত্যি আপনাদের চিনি না। সাবিহা হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করতেছে। ঠিক সেই মুহূর্তে একটা সিকিউরিটি আসলো। এরপর, স্যার কি হয়েছে? দেখো ওরা কারা, আমার নাম ধরে চিৎকার করতেছে। ওদের এখান থেকে চলে যেতে বলো। কথাটা বলেই আমি বাসায় ঢুকে গেলাম। প্লিজ আপনারা চলে যান, ম্যাডাম দেখলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। কে আপনার ম্যাডাম? নাম কি তার? ম্যাডামের নাম নীলা, অনেক বড় প্রভাবশালী, আর আরিয়ান স্যারকে সবসময় চোখে চোখে রাখে। এই দেখেন আরিয়ান আর আমার বিয়ের ছবি। নিশ্চয়ই এই মেয়েটা মনে হয় আমার আরিয়ানের সাথে কিছু করেছে, তাই আমার আরিয়ান আমাকে দেখেও চিনতে পারলো না। দেখেন, আপনি আমার বাবার বয়সী। আপনার একটা মেয়ে যদি এখন এরকম থাকতো, তাহলে আপনি কি ওকে সাহায্য করতেন না? যত টাকা লাগে আমি দেব,
তারপরও প্লিজ আপনি আমার আরিয়ানকে আমার কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন। দেখো মা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি জানি না। পেটের দায়ে এই বয়সে এসে কাজ করতে হচ্ছে। আমি যতদূর জানি আরিয়ান স্যারের স্মৃতিশক্তি নাই। জি মা, আরিয়ান স্যার এর স্মৃতিশক্তি নাই, আর উনি সকালে একটা কাজ করলে বিকালে সেটা আর মনে থাকে না। আম্মু, আমার আরিয়ানের সাথে নীলা মেয়েটা কি করেছে আল্লাহই ভালো জানে। এই জন্যই তো আমার আরিয়ান আমাকে চিনতে পারছিল না। সাবিয়া মা, কান্না করিস না, আমরা তো আরিয়ানের খোঁজ পেয়ে গেছি। এখন তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তো আর কিছুই হবে না। আরিয়ানকে তোর সবকিছু মনে করাতে হবে, তাই না? আম্মু, আমি আমার আরিয়ানের জন্য সবকিছু করতে রাজি আছি। আচ্ছা চাচা, আপনি আমার বাবার বয়সী, আমাকে আরেকটা হেল্প করতে পারবেন? মা, আমি তোমাকে চিনি না, তবে তোমার চোখের পানি দেখে এইটুকু বুঝলাম হয়তো তুমি সত্য বলছো। আর নীলা ম্যাম রাগী অহংকারী একটু, তাই ভয়ে আমি কিছু বলার সাহসও পাই না। আমার চাকরি চলে গেলে আমার ছেলে মেয়েরা না খেয়ে মরবে। চাচা, আপনাকে চাকরি আমি দেব, আপনার যত টাকা লাগে আমি দেব। আপনি শুধু আমাকে একটু হেল্প করেন যাতে আমি আমার আরিয়ানকে আমার কথা মনে করাতে পারি। মা, আমার টাকা লাগবে না, তুমি বলছো এটাই অনেক। আমাকে শুধু এটা বলো যে আমার কি কি করতে হবে। চাচা, আপনি আগে আমার কথা শুনুন। সাবিহা সব কিছু খুলে বলল সিকিউরিটিকে। আচ্ছা চাচা, এই নাম্বারে ফোন দিবেন। এখন আমি আসি। একটা বড় মেডিসিন শপে গিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ নিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য মেডিসিন কিনে নিয়ে যে মেডিসিনগুলো দিলাম ওইগুলো নীলার দেওয়া মেডিসিনের সাথে বদলায় নিয়েন। এই বলে চলে গেল সাবিহা। কিছুক্ষণ পর নীলা গাড়ি নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর আমাকে খুঁজতেছে। আমাকে পুরো বাসায় না পেয়ে ছাদে গিয়ে দেখলো যে আমি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছি। আর মনে কি যেন ভাবছিলাম। পিছন থেকে নীলা গিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু চমকে উঠলাম। আমি অন্য কিছু বলার আগেই, আমার বাবুটা এইভাবে কি দেখে? আরে নীলা, তুমি কখন আসলে? এই তো মাত্র আসলাম। আজ খুব তাড়াতাড়ি চলে আসলাম। আপনাকে খুব মিস করছিলাম স্যার, এই জন্য। আমি চুপ করে আছি। এবার নীলা আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে এসে, আরিয়ান, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো তোমার? না মানে আমি আজ একটু বাইরে গিয়েছিলাম, তখন হঠাৎ একটা মেয়ে আর একটা মহিলা আমার নাম ধরে ডাকা শুরু করলো। ওরা বলছিল আমাকে নাকি আগে থেকেই চিনে মেয়েটা। আর মেয়েটা তো প্রচুর কান্নাও করছিল। জানি না কারা ছিল, বাট আমার মাথাটা কেমন যেন ব্যথা করছে। আরিয়ানের কথা শুনে নীলার গলা শুকিয়ে গেছে। নীলা মনে মনে ভাবছিল সে আবার ফিরে আসেনি তো। না আরিয়ান, শুধু আমার। আমি ওরে কোথাও যেতে দেব না, শুধু আমারও। এই নীলা, কি ভাবছো তুমি? না মানে কিছু না আরিয়ান, আমি তোমাকে খুব ভালোবাসি, কখনো আমাকে ছেড়ে যেও না। এটা বলেই জড়িয়ে ধরলো আমাকে নীলা। আমি মনে মনে ভাবছি, আজ নীলার হঠাৎ কি হয়েছে, এরকম আচরণ কেন করছে? কই, আগে তো এরকম কখনো করে নাই। ইত্যাদি ইত্যাদি কথা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। দিন শেষে রাত হলো। এদিকে সাবিহা আয়নার সামনে দাঁড়িয়ে বহুদিন পর ওর মুখে আনন্দর ছাপ দেখা যাচ্ছে। অবশেষে তার আরিয়ান তার কাছে আসবে। মা রে, তোর আব্বুকে পেয়ে গিয়েছি। এখন তুই দুনিয়াতে আসলেই তোর আব্বুর মুখ দেখতে পারবি, এসব চিন্তা করছিল। আর আয়নার সামনে বসে লজ্জা মাখা মুখখানা নিয়ে মিটমিট করে হাসছিল। ওর হাসির ব্যাঘাত ঘটিয়ে ওর ফোনের রিংটনটা বেজে উঠল। হ্যালো চাচা, কাজটা কি হয়েছে? জি মা, কাজ হয়ে গেছে। চিন্তা করো না, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আরিয়ান স্যারকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার। চাচা, আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি আপনাকে অবশ্যই এর মূল্য দিব। এরপর রাত যখন গভীর হলো, ঘুমের রাজে চলে গেল সবাই। সকালে যখন আমার ঘুম ভাঙল, পাশে ফিরে দেখি যে নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি নীলার থেকে নিজেকে সারিয়ে নিয়ে ব্রাশ করতে করতে ছাদে চলে গেলাম।
চাঁদিকে দেখলাম যে আকাশে এখনো ভালোভাবে সূর্য উদয় হয়নি। সকালে হালকা হালকা ঠান্ডা বাতাস মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগছে। আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ চোখ পড়ল একটা মেয়ের দিকে। আস্তে আস্তে হাঁটতেছে। পিছন থেকে আমার দেখে মনে হচ্ছে কতই না চেনা এই মেয়েটা, বাট কি হতে পারে? মাথায় এটা আসছিল না। আমি যখনই ওই মেয়ের কথা ভাবছি, হালকা হালকা করে ওর মুখ, ওর চেহারাটা কেমন যেন ওর চোখে ভেসে উঠতে লাগলো। ওর চারপাশ থেকে কান্নার শব্দ আসতেছে। মনে হচ্ছে কেউ আমার নাম ধরে বলতেছে যে আরিয়ান, আমাকে ছেড়ে যেও না। আমার কানে এই শব্দগুলো বারবার বাজতেছিল। আমি অনেক জোরে না শব্দ বলে একটা চিৎকার দিলাম। এই চিৎকারের আওয়াজ শুনে নীলার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখল যে আমি বিছানাতে নেই। তখন দৌড়ে দিয়ে ছাদে উঠে দেখে যে আমার চিৎকার শুনে নীলা বিছানা ছেড়ে ছাদে গিয়ে দেখল যে আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আরিয়ান বাবু, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমার মাথাটা প্রচুর ব্যথা করছে। মনে হচ্ছে আমার মাথা এখনই ফেটে যাবে। প্লিজ বাবু, এমন বলো না। আমি এখনই ডাক্তারকে কল দিতেছি। তুমি আমার সাথে নিচে আসো। নীলা আমাকে ধরে নিচে নিয়ে গেল রুমে। তারপর আমাকে শুইয়ে দিয়ে নীলা ফোন নিয়ে ব্যালকনিতে গিয়ে ডক্টরকে ফোন দিল। হ্যালো ডক্টর আঙ্কেল। আরে নীলামা, কেমন আছো? তোমার কণ্ঠ এরকম কেন লাগছে? সবকিছু ঠিকঠাক আছে তো? কিছু ঠিক নাই আঙ্কেল। আরিয়ানের ব্যাপারে সবকিছু খুলে বলবো। সব তো বুঝলাম। এক কাজ করো, তুমি আরিয়ানকে নিয়ে সোজা আমার চেম্বারে চলে এসো। এরপর নীলা আমাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তার মাঝখানে জ্যামে আটকে পড়ল আমাদের গাড়িটা। আমি জানালার পাশেই বসা ছিলাম, চারদিকে দেখতে লাগলাম। হঠাৎ হলুদ একটা গাড়ি দেখে আমার চোখ বড় হয়ে গেল। কারণ হলুদ গাড়িতে সেই চেনা চেনা মুখের মেয়েটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি এটা কিছুতেই মাথায় আনতে পারছি না যে মেয়েটার নাম কি। এই যে শুনছেন, আমি যখনই ডাক দিলাম জ্যাম ছেড়ে দিল। সাবিহা আমাকে দেখছে, কিন্তু নীলা গাড়ি টান দিয়ে নিয়ে গেল। সাবিহা বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তার ড্রাইভারকে বলল এই গাড়িটা ফলো করতে। সাবিহা নীলার গাড়িটা ফলো করতে করতে একটা হাসপাতালের সামনে এসে থামল। এরপর নীলা আর আমি হাসপাতালের ভিতরে ঢুকলাম। সাবিহা ড্রাইভারকে গাড়িতে থাকতে বলে নীলার পিছন পিছন গেল। সাবিহা ভাবতেছে আজ যে করেই হোক জানতে হবে আমার আরিয়ানের সাথে এই মেয়েটা কে বা কি করছে। সাবিহা যখন পুরোপুরি হাসপাতালে ঢুকল, তখন নীলা আমাকে নিয়ে দোতলায় একটা চেম্বারে ঢুকল। সাবিহা ভাবছে এটা তো ডক্টর শাহেদ খান, এখানে কি করছে নীলা আরিয়ানকে নিয়ে? সাবিহা ওদের থেকে 5 থেকে 6 হাত দূরে একটা জায়গায় বসলো, চোখে কালো চশমা দিয়ে, যাতে কেউ তাকে চিনতে না পারে। নীলা ভিতরে যাওয়ার পর, আঙ্কেল। আরে এসে গেছো তোমরা, এখানে বসো। আঙ্কেল দেখেন না ওর কি হয়েছে। আজকাল বাসার মধ্যেও শুধু চিৎকার করে। এরকম কেন হচ্ছে ওর? এরকম কি আগে কখনো হয়েছিল? না আঙ্কেল, আজ 2-3 দিন ধরে আরিয়ান এমন করতেছে। আচ্ছা আমি বুঝতে পারছি, আরিয়ানকে একটু বাইরে পাঠাও তো, তারপর তোমাকে সবকিছু বলতেছি। নীলা আমাকে বাইরে বসতে দিয়ে ভিতরে চলে গেল। আঙ্কেল এবার বলেন কি সমস্যা, বুঝতে পারছেন? তোমার কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা তার আগে বলো, আমি তোমাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম ওগুলো কি তুমি ওকে নিয়ম মতো খাওয়াচ্ছ? আমি তো নিজ এর হাতে ওকে খাইয়ে দিই। শোনো নীলা, ওরে নিয়ে যত তাড়াতাড়ি পারো এই দেশ থেকে চলে যাও, কারণ আরিয়ানের আস্তে আস্তে সব অতীত মনে পড়তেছে। আঙ্কেল সেটা কিভাবে সম্ভব? আমি তো ওর নিয়মিত ওষুধ খাইয়ে দিই, তাহলে তো ওর এসব কিছু তো মনে পড়ার কথা না। তুমি একদম ঠিক বলছো, কিন্তু হয়তো তোমার ওষুধগুলো কেউ বদলাই ফেলছে, এই কারণে আরিয়ানের মাথায় উল্টো রিয়াকশন পড়ছে। ওর যা কন্ডিশন দেখতে পাচ্ছি, যেই কোনো সময় ওর অতীত সব স্মৃতি মনে পড়ে যাবে। কিন্তু আঙ্কেল আমি আরিয়ানকে হারাতে পারবো না। তোমার অবস্থা আমি বুঝতে পারছি, সেই জন্য বলছি তুমি ওরে নিয়ে ইউরোপ কোনো দেশে চলে যাও ইমার্জেন্সি ভাবে। আর হ্যাঁ, ওরে এখন তুমি বাসায় নিয়ে গিয়ে ঘুমের ওষুধ দিবে, যাতে করে ও ঘুমায়। ও যতক্ষণ জেগে থাকবে সেটা তোমার জন্য বিপদ হতে পারে। আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি তো আমার মেয়ের মতো, আর হাতে টাইম নেই তোমার, যেটা করবে তাড়াতাড়ি করো। নীলা ডক্টরের চেম্বার থেকে বের হয়ে দেখলো যে আমি নেই। এটা দেখার পর নীলা তো অস্থির হয়ে আমাকে খুঁজতে শুরু করলো। আমার নাম ধরে ডাকছিল। যখনই সামনে পা বাড়াবে, দেখলো যে আমি একটা মেয়েকে জড়িয়ে ধরে রেখেছি। পিছন থেকে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। নীলা এটা দেখার পর ওর নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল। এই মেয়ে কে তুমি? তোমার সাহস তো কম না?
আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছো? নীলা কথাটা বলার সাথে সাথে মেয়েটা যখনই আমাকে ছেড়ে দিয়ে সামনের দিকে তাকালো, দেখলো যে এটা আর কেউ নয়, সাবিহা। সাবিহাকে এখানে দেখে নীলা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এখন কি বলবে ভেবে পাচ্ছে না। আরিয়ান, এখান থেকে চলো তাড়াতাড়ি। নীলা আমার এক হাত ধরে এই কথা বলছিল। 1 মিনিট, আরিয়ান কি আপনার হাজবেন্ড? আরিয়ান আমার। কে সেটা আপনাকে কেন বলতে হবে? কে আপনি? আমি যেই হই না কেন, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন। আরিয়ান অবশ্যই আমার হাজবেন্ড, আর আমার পেটে ওর বেবি বড় হচ্ছে। লিসেন, আমি আপনার থেকে এত কথা শুনতে চাই না। আরিয়ান আপনার হাজবেন্ড, রাইট? সো আপনি আমাকে প্রুফ দেখাতে পারবেন? দেখাতে হবে যে আরিয়ান আপনার হাজবেন্ড, ওকে? আর যদি না দেখাতে পারেন তাহলে হিসাবটা একটু আলাদা, বিকজ আমি ওর ওয়াইফ। আপনি ওরে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, আর আপনার নামে সব রেকর্ড আমার কাছে আছে। এই মেয়ে, চিনো আমাকে? তুমি কার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো? জানো আমি এখন কি করতে পারি? নীলা, জাস্ট শাট আপ, বেয়াদব একটা মেয়ে। অন্য কারো হাজবেন্ডকে ছিনিয়ে নেওয়া এটা তোমার কাজ, আর তুমি আমাকে ভালোভাবে চেনো না। আমি কত দূর যেতে পারি দেখতে চাও তুমি? আমি হসপিটালের মধ্যে কোনো ঝামেলা করতে চাই না। তুমি এক্ষুনি প্রুফ দাও আরিয়ান তোমার হাজবেন্ড। আমার কাছে প্রমাণ এই মুহূর্তে নাই, তবে আমার বাসায় আছে। আমি বিকালে পার্কে আরিয়ানকে নিয়ে আসব, দেখিয়ে দেব যে আর আরিয়ান আমার হাজবেন্ড। এটা প্রমাণিত হওয়ার পর আমাদের আশেপাশে যদি তোমাকে দেখি তাহলে তোমার নামে আমি কমপ্লেন করব। দেখা যাক বিকেলে কি হয়। নীলা আমাকে টানতে টানতে নিয়ে গেল। আমার চোখ শুধুই সাবিহাকে দেখছিল। মনে হচ্ছিল যে কত চেনা এই মেয়েটার মুখখানা। নীলা বাসায় গিয়ে সবকিছু প্যাক করে নিল। ওর লোকদের জানিয়ে দিল যে এই মুহূর্তে ইমার্জেন্সি ও জার্মানিতে চলে যাচ্ছে। আমাকে উল্টোপাল্টা বুঝিয়ে রেডি করে সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। এই বিষয়টা সিকিউরিটি দেখে সাবিহাকে ফোন দিল। হ্যালো চাচা, বলেন। হোয়াট? কবে যাচ্ছে? আরে মা, ওরা গাড়ি নিয়ে বের হয়ে গেল, বিমানবন্দরের দিকে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি আটকাও, না হলে অনেক বড় ভুল হয়ে যাবে। ওকে, আমি এখনই যাচ্ছি। সাবিহা গাড়ি নিয়ে রওনা দিল। সাবিহার গাড়ির পিছনে 2টি পুলিশের গাড়ি। এইদিকে নীলা যখনই গাড়ি থেকে নামতে যাবে, পুলিশ এসে চারদিক থেকে নীলাকে ঘিরে ধরল। এরপর যেটা হলো, নীলাকে পুলিশ ঘিরে ধরল। আমি পুলিশ দেখে ভয় পেয়ে গেলাম। কি সমস্যা আপনাদের? সরি ম্যাডাম, আপনার নামে মামলা আছে। আমরা আপনাকে এখনই অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। হোয়াট? অ্যারেস্ট করবেন মানে? আমার অপরাধটা কি? আর আপনাদের তো সাহস কম না? চিনেন আমাকে আপনারা? জানেন এটার জন্য আপনাদের কত বড় শাস্তি হতে পারে? আমাদের কথা পরে ভাবা যাবে। আপনি এসব থানায় গিয়ে বলবেন। এখন আমাদের সাথে থানায় চলেন। আপনারা কিন্তু এটা আমার সাথে একদম ঠিক করছেন না। মহিলা একটা পুলিশ এসে নীলার হাতে হাত করা পরিয়ে দিল। ম্যাম চলেন, বাকি কথা স্যারের সাথে বলবেন। নীলা যেতে চাইছে না। জোর করে পুলিশরা নীলাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। এদিকে আমি এইসব দেখে আমার মাথার ব্যথার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। আমি মাথায় হাত দিয়ে এক পাশে বসে পড়লাম। সাবিহা গাড়ি থেকে নেমে আমাকে এসে জড়িয়ে ধরল। আরিয়ান, এই আরিয়ান, কি হয়েছে তোমার? তুমি কি ঠিক আছো? আমি বসা অবস্থায় থেকে হুট করে নিচে শুয়ে পড়লাম। সাবিহা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছে। সাবিহা আমার জন্য ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করছে। তারপর কাউকে না পেয়ে ড্রাইভারকে ডাকতে শুরু করলো। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমাকে ধরে গাড়ির পিছনের সিটে বসালো। অপর পাশে সাবিহা বসে আমার মাথা তার কোলে রাখল। একটু জোরে চালাও গাড়িটা। জি ম্যাডাম। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। অফিসার, যত টাকা লাগে আমি দেব। আপনি এইসব দিক থেকে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। সরি ম্যাডাম, আমাকে মাফ করে দেবেন। আসলে এই মামলাটা টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। আমি কেন, আমার উপরে যিনি দায়িত্বে আছে উনিও এই কাজ করতে পারবে না। কারণ ম্যাডাম যেটা বলছে এটা করতে হবে, না হলে আমাদের চাকরি চলে যেতে পারে। আপনাদের ম্যাডামকে? কোথায় থাকেন উনি? নাম কি? ওনার নাম শেখ সাবিহা, ওরফে কমিশনারের মেয়ে। আর ম্যাডাম একজন সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার। ওনারা সরকারি লোক, যা বলে তাই করতে হবে। আমরা তো শুধুমাত্র কর্মচারী। ম্যাডাম, যেটা হয়েছে ওইটা মেনে নেন। চুপ করেন, আমি কিছুতেই হার মানব না। আমি জিতেই ছাড়বো। ম্যাডাম, যা বলার আদালতে বলবেন। হাবিলদার, ওনাকে লকআপে ঢোকাও।
এইদিকে হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। ততক্ষণে আমার বাসার সবাই হাসপাতালে পৌঁছে গেল। যখন সবাই হাসপাতালের ভিতর ঢুকল, সাবিহা দেয়ালের সাথে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে কান্না করছিল। আমার আম্মু গিয়ে জড়িয়ে ধরল সাবিহাকে। মা, আরিয়ান কোথায়? আম্মু, আরিয়ান ভেতরে আছে, ওর অপারেশন চলতেছে, জানেন না কি হবে। আরে মা, চিন্তা করো না, আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে। তোমার চোখের পানি মুছো। একবার যখন আমার আরিয়ানকে পেয়েছি, কোথাও হারাতে দেব না। আর সাবিহার চোখের পানি বন্ধ হচ্ছে না। আম্মু, যতক্ষণ আরিয়ান আমাকে জড়িয়ে না ধরবে ততক্ষণ আমি এক ফোঁটাও পানি মুখে নেব না। সাবিহা কারো কথা শুনতে রাজি নয়। অবশেষে অপেক্ষার প্রহর ঘটিয়ে অপারেশন শেষ হল। সাবিহা অনেক আগ্রহ নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে যে কখন ডক্টর সাহেব বের হবে। প্রায় 2 মিনিট পর ডক্টর বের হলো। ডাক্তার সাহেব, আরিয়ান কেমন আছে? আরিয়ান ঠিক আছে তো? আপনি কে হন ওনার? আমি ওর ওয়াইফ। আরিয়ান ঠিক আছে তো? ডাক্তার কিছুক্ষণ চুপ থাকার পর একটা মুচকি হাসি দিয়ে বলল যে, দেখুন, ভয়ের কোনো কারণ নেই, আপনার হাজবেন্ড একদম ঠিক আছে। আর হ্যাঁ, ওনার যে স্মৃতিশক্তি আউট হয়ে গিয়েছিল ওটা সলভ হয়ে গেছে। কি? সাবিহা খুশিতে কি বলবে ভাষা হারিয়ে ফেলছে। পাশ থেকে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমরা আমাদের ডিউটি করি আর বাকিটা আল্লাহর হাতে থাকে। কথাটা বলেই ডক্টর চলে গেল। 2 ঘন্টা পর আমার সেন্স ফিরেছে। সাবিহা দরজা খুলে আমার কেবিনে ঢুকল। দেখল যে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। সাবিহা গিয়ে আমার পাশে গিয়ে বসল, এরপর মাথায় হাত দিল। আরিয়ান। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি যে আমার সামনে বসে আছে আমার প্রাণ প্রিয় স্ত্রী সাবিহা। আমি এটা দেখে খুব অবাক হচ্ছিলাম যে সাবিহা কান্না করতেছে। আমি উঠে বসার চেষ্টা করতেই সাবিহা বাধা দিল। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? আমি খুব নরম সুরেই কথাটা বললাম। এটা খুশির কান্না শোনা। সাবিহা, আমার কি হয়েছিল? আমি হাসপাতালে কি করে আসলাম? আরিয়ান, তোমার কিছু কি মনে নেই? কি মনে থাকবে? আচ্ছা, আমাদের বিয়ের পর কি হয়েছিল? আমি হাসপাতালে কেন আসলাম? সাবিহা মনে মনে ভীষণ রাগ করতেছে নীলার ওপর, কারণ ওই মেয়েটা আমার আরিয়ানকে কত কষ্ট দিল। সাবিহা আরিয়ানের দিকে ঝুঁকে গিয়ে আরিয়ানের কপালে আর গালে একটা চুমু দিল। আরিয়ান, এসব তোমাকে সব কিছু পরে বুঝিয়ে বলবো, এখন তুমি কিছু খাবে। তোমার তো ক্ষুধা লাগছে, তাই না? তা তো লাগছে, মুখ বাঁকা করে বললাম। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য, ওয়েট করো একটু। সাবিহা, শোনো। জি। তুমি তো কিছু খাও নাই। আরে আরিয়ান, আমি খাইছি। সেটা আমার থেকে ভালো তোমাকে আর কেউ চিনে না, বুঝলেন আমার সোনা পাখি? খাইছি তো অনেক কিছু। না মানে আমি জানি সব। খেলে দুজনেই একসাথে খাবো। আরিয়ান, আসল কথাটা তো এখনো বলা হয় নাই। আসল কথা? আবার কি আসল কথা আছে, বলো শুনি। আসলে তুমি বাবা হতে চলেছো। হোয়াট? সত্যি বলছো সাবিহা? সত্যি বলছি স্যার। আচ্ছা, একটু এইদিকে আসো তো, আমার একটা কথা শোনো। সাবিহা ঝুঁকে গিয়ে আমার কথাটা শুনতে যাবে, অমনি আমি সাবিহাকে জড়িয়ে ধরলাম বুকের সাথে। সাবিহা মনে মনে অনেক খুশি, কতদিন পর ওর হাজবেন্ড ওকে এরকম করে জড়িয়ে ধরল। কিন্তু লজ্জার কারণে আমার থেকে ছোটার চেষ্টা করতেছে সাবিহা। আমি হাত দিয়ে সাবিহার মুখ থেকে চুলগুলো সরিয়ে সাবিহাকে দেখছিলাম। সাবিহা এই মুহূর্তে ভীষণ লজ্জাও পাচ্ছে। যখনই কিস করার জন্য ঠোঁট এগিয়ে নিয়ে যাচ্ছি তখনই হঠাৎ বাইরে থেকে কে যেন বলে উঠল যে এসে গেছি খাবার নিয়ে। দুজনে লজ্জায় পড়ে সোজা হয়ে বসলাম। এরপর পিছন ফিরে তাকিয়ে দেখি যে আমার আব্বু আম্মু সবাই। আমার আম্মু আমার এইরকম অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি, সবকিছু ভুলে আমাকে জড়িয়ে ধরল। কত দিন হয়ে গেল আমার ছেলেটা আমার কাছে নাই। তুই যখন হারিয়ে গিয়েছিলি একটা রাতও আমার ঘুম হয় নাই। এমন কোনো রাত নাই যে আমি তোর জন্য কাঁদি নাই। আম্মু, আমি তো এখন এসে গিয়েছি। তুমি যদি এমন করে কান্নাকাটি করো তাহলে কেমন দেখায় বিষয়টা বলো। আমার আম্মু আমাকে কাছে পেয়ে আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমরা তো সবাই ঠিক আছি বাবা, এখন তুমি
আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলে সব ঠিকঠাক। কোনো কথা না, এখন খাবে। ওকে শুন, তুই আরিয়ান বাবাকে নিয়ে এখন খেয়ে নি, আমরা বাসায় গিয়ে সবাই একসাথে খেতে পারবো। আন্টি, তা কি করে হয়? সাবিহা যখন বলছে তখন খেতে তো পারেন একসাথে। না বাবা, তুমি খাও, সুস্থ হও, তাহলে আমাদের শান্তি। আমরা বাইরে খেয়ে নিব। ড্রাইভারকে বলেছি খাবার অর্ডার দিতে, মনে হয় এতক্ষণে খাবার রেডি। আচ্ছা বিয়ান সাহেব, আপনারা আসেন। এরপর সবাই কেবিন থেকে চলে গেল। এখন শুধু কেবিনে সাবিহা আর আমি। সাবিহা। জি বলো। আরে না, তেমন কিছু না, তুমি এখন আমার কাছে আছো, সব ঠিক হয়ে গেছে। শোনো। ও আরিয়ান, জাস্ট চুপ, কোনো কথা না, এখন খাবে। ওকে। এরপর আমাকে সাবিহা খাইয়ে দিল। আমার কাছে অন্যরকম অনুভূতি কাজ করছে, কারণ আমার ভালোবাসার মানুষটা ওর নরম হাতে আমাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। এর থেকে খুশির আর কি আছে? আচ্ছা সাবিহা, তোমাকে একটা কথা বলি। জি বলো। ওর এমন অবস্থা করছি, সামনের 10 বছরে ওর ছুটতে পারবে না থানা থেকে। কত বড় সাহস আমার হাজবেন্ডকে নিয়ে শেষে কিনা দেশ থেকে পালিয়ে যেতেছিল। কথাটা খুব রেগে বলল সাবিহা। সাবিহার রাগী মুখটা দেখতে অনেক কিউট লাগছিল, তাই আমার মুখ থেকে হাসি বের হয়ে গেল। আরিয়ান। না, তুমি যেভাবে ওর পানিশমেন্ট দিচ্ছিলে তাই আর কি। আর দেখতে তো হবে বউটা কার। দেখতে হবে গো, আমি কার বউ? মিস্টার আরিয়ানের। তো আমাকে খাইয়ে দিতেছেন ম্যাডাম, আপনি খাবেন না কিছু? আমি পরে খাবো। চুপ করো, নিজের মুখটা একবার আয়নায় দেখেছ? আর তোমাকে এমনিতেই এখন বেশি বেশি খেতে হবে, কারণ তোমার পেটে আমাদের তাবাচ্ছুম আছে তো। ওই যা, আমার লজ্জা করছে কিন্তু। আচ্ছা, সব লজ্জা এখন পকেটে রাখো, এখন হাঁ করো দেখি। আমি সাবিহাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষে সাবিহা আরিয়ানের বুকে শুয়ে পড়ল। যদিও বেডে তেমন জায়গা ছিল না, তারপর সাবিহা লেপটে বুকের সাথে মিশে অ্যাডজাস্ট হয়ে নিল। ভালোবাসার মানুষের বুকে শোয়া কার না ইচ্ছে করে। 2 দিন পর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমি এখন মোটামুটি অনেকটা সুস্থ। তারপর সাবিহা সবসময় আমার সাথে থাকে। ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত সব সময় আমার কেয়ার করে। সাবিহার কেয়ার আর ভালোবাসা পেয়ে আমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলাম। আজ পরিবারের সবাই একসাথে নিচে বসে গল্প করছিল। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে সাবিহা উঠে দাঁড়ালো, কারণ ওর সামনে আয়েশা আর তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। আর সবথেকে অবাক করার বিষয়, আয়েশা সোজা এসে সাবিহাকে জড়িয়ে ধরল। কেমন আছিস বান্ধবী? কতদিন হয়ে গেল তোর সাথে কথা হয় না। আমি তো ঠিকঠাক আছি, তোর কি অবস্থা? ভিতর থেকে আমার আম্মু। কে এসেছে রে মা? আম্মু আয়েশা। সাবিহার কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল। যখন আয়েশা ভিতরে ঢুকল, আয়েশা কারোর সাথে কথা না বলে সর্বপ্রথম আমার কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, কি হয়েছে আমার বোনটার? কি হয়েছে? কতদিন পর দেখা, তুই যখন হারিয়ে গিয়েছিলি তখন অনেক কান্না করেছি আমি খুব। ওকে ফাইন, এখন তুমি ফিরে এসেছি, সো নো কান্নাকাটি। আর রাকিব, কেমন আছো তুমি? কি, আমার বোন শুকিয়ে গেছে কেন? রাকিব এই বলে শুরু করলো যে আসলে ভাইয়া, আপনাদের এসব প্রবলেমের ভিতর আয়েশা ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। যদিও আমি অনেক বুঝিয়েছি, তারপরেও আপনার বিষয়টা নিয়ে এক প্রকার সেন্সিটিভ ছিল। বুঝতে পেরেছি, বসো তোমরা। এরপর সবার সাথে আয়েশা তার হাজবেন্ডের হয়ে গেল। এখন আমি আর সাবিহা, পুরো পরিবারের মানুষ সবাই একসাথে আছে। একসাথে সবাই খেয়ে নিলাম। রাতে ডিনার শেষে ঘুমানোর সময়, সাবিহা, জি। তোমার এত কাজকর্ম, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। যেটা লাগে আমাকে বলবে। তোমার এই শরীর নিয়ে এত বিজি হওয়ার দরকার নেই। এ সময় তোমার রেস্ট নেওয়ার সময়। কি যে বলো না। সাবিহা চুপ, যেটা বলেছি ওটাই, আর কোনো কথা নয়। কাজ করতে গেলে কিছু যদি হয়ে যায়, তুমি যদি পড়ে যাও তখন কি হবে? না থাক, আমি এত রিস্ক নিতে চাই না। ওকে ওকে মশাই, এত রাগ করলে হবে? আপনি যা বলেন সেটাই হবে। আচ্ছা সরো, আমি এখন ঘুমাবো, তুমিও শুয়ে পড়ো।
ওই আরিয়ান, কি কি হলো? আমাকে বুকে নাও। এত ঢং করে বলতে হয়? আসো। না, যাব না, যাও তুমি, তোমার সাথে কথা নাই। ওলে বাবা, কত রাগ করে। আসো, আমার বউটা, একটু আদর করে দেই। সাবিহাকে হ্যাচকা টান দিয়ে আমার বউকে আনলাম। এরপর সাবিহার ঠোঁট দুটো আঁকড়ে ধরলাম। তারপর 2 মিনিট পরে ছেড়ে দিলাম। এখনো প্রেগনেন্ট, তাই বেশি কিছু করলাম না। পাগলিটাকে আমাকে এমনভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে যেন ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব। এখন সব থেকে নিজেকে সুখী মনে হচ্ছে, কারণ আমার ভালোবাসাকে নিজের করে পেয়ে আমি অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই সংসার করতে পারি। আর আপনাদের সবার দাওয়াত রইল যখন আমাদের বেবিটা দুনিয়াতে আসবে ওই দিন। মনে করে সবাই হাসবেন কিন্তু। আর হ্যাঁ, লাইট অফ, আর কিছুই দেখার দরকার নেই।